পুকুর পাড়ে যখন নিজের কষ্টের কান্না পুকুরের পানিতে মিশিয়ে দিচ্ছিলাম, তখনই আভা আসে সেখানে। হুট করে কারো হাতের স্পর্শ পেয়ে পেছন ফিরে তাকাই আমি। আভা ধীরে ধীরে এসে আমার পাশে বসে। কিছুক্ষণ কোনো শব্দ করে না, শুধু পুকুরের স্থির জলের দিকে তাকিয়ে থাকে। তারপর নরম কণ্ঠে বলে, মাহির, তুমি হয়তো ভাবছো আমি আজ ক্লাসে যা করলাম সেটা ইচ্ছাকৃত, কিন্তু বিশ্বাস করো আমি নিজেই জানি না কেন তোমার উপরে রেগে গিয়েছিলাম। আসলে আমি নিজেকে নিয়েই তখন খুব বিভ্রান্ত ছিলাম। সবার সামনে যখন তোমার উপর অন্যায় আচরণ হচ্ছিল, তখন আমি ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিলাম। হয়তো সেই কষ্টটাই ভুলভাবে বের হয়ে গিয়েছিল তোমার ওপরে। আমি কোনো কথা না বলে চুপচাপ বসে থাকি, চোখ পুকুরের পানির দিকে। মনের মতো শত শব্দের ঝড়। আভা আবার বলে, তুমি জানো মাহির, আমি অনেক কিছু পেয়েছি জীবনে। অর্থ, ভালো পরিবার, সচ্ছলতা। কিন্তু একটা জিনিস পাইনি, সেটা হলো সত্যিকারের সম্পর্ক। বন্ধুত্ব, ভালোবাসা, শ্রদ্ধা, এসব আমি সব সময় চাইতাম কাউকে দিতে, কাউকে পেতে। কিন্তু আশেপাশে সবাই যেন মুখোশ পরে থাকে, আর তুমি আলাদা। তুমি কখনো এসব মুখোশ পরো না। সব সময় সত্য কথা বলো, নিজের মতো থাকো। আর হয়তো এই কারণেই তোমার প্রতি একটা টান জন্মেছে আমার ভেতরে, যেটা আমি নিজেই বুঝিনি এখন পর্যন্ত। আমি একটু কাপা গলায় বললাম, আভা, কখনো কখনো এমন কিছু কথায় মানুষ ভেঙে যায়, যেগুলো বলা হয় অবচেতনভাবে। আজ তুমি যা বলেছ সেটার কষ্ট আমি সহজে ভুলতে পারবো না। কিন্তু আমি এটাও জানি আমার ভেতরে একটা কোমল মন আছে। আভা চোখ ভিজিয়ে বলল, আমার ভুল হয়েছিল মাহির। আমি জানি না তুমি আমাকে ক্ষমা করবে কি না। তবে আমি সত্যি চাই তোমার বন্ধু হতে। এমন এক বন্ধু যে পাশে থাকবে, তোমার কষ্টের সময় কাঁধে হাত রাখবে, তোমাকে ছোট করে কিছু বললে সবার আগে তোমার হয়ে রুখে দাঁড়াবে। আমি এবার একটু হেসে বলি, আভা, জীবনে অনেক কিছু চেয়েছি, কিন্তু কিছুই পাওয়া হয়নি। তোমার আর আমার জীবনের মাঝে আকাশ পাতাল তফাত। আমাদের মধ্যে এমন কিছু কখনোই সম্ভব না। আমাকে ক্ষমা করে দিও প্লিজ মাহির, তুমি না করে দিও না আমায়। আমি সত্যি অনুতপ্ত, আর তোমার মতো কাউকে বন্ধু হিসেবে পাশেও চাই। আভার কথা শুনে তখন আমার না করতে পারিনি আমি। আভা হাত বাড়িয়ে দেয়, আর আমি হাত বাড়িয়ে হাতটা ধরি। পুকুর পাড়ের হাওয়া একটু একটু করে বদলে যায়। সূর্যের নরম আলোয় দুজনের মুখে যেন শান্তির ছায়া পড়ে। সেদিনের পুকুর পাড়ের ঘটনা যেন আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। ক্লাসে আভা আর আগের মতো দূরে দূরে থাকতো না। এখন ওই আমাকে খুঁজে খুঁজে আমার পাশে বসতো, ক্লাসের নোট শেয়ার করতো। এমনকি ক্যান্টিনেও একসাথে বসতাম আমরা। আমার হোস্টেলের সামনে দাঁড়িয়েও প্রায়ই বলতো, চলো আজ তোমার পছন্দের সেই চায়ের দোকান থেকে চা খেয়ে আসি। আর আমি হাসতে হাসতে বলতাম, তুমি তো এখন পুরো একটা ঘরোয়া বন্ধু হয়ে গেছো। ওর সঙ্গে সময় কাটাতে কাটাতে বুঝলাম আভা শুধু একজন ধনী পরিবারের মেয়ে নয়, বরং ভেতরে ভেতরে খুবই সংবেদনশীল, খুব বুঝতার একজন মানুষ। ওর গল্পে, কথায়, আচরণে একটা টান ছিল, যা আমাকে প্রতিদিনই একটু একটু করে ওর আরও কাছাকাছি নিয়ে যাচ্ছিল। তবে আমাদের এই বন্ধুত্বকে সমাজ খুব সহজভাবে নেয়নি। কলেজের অনেকের চোখ বাঁকিয়ে তাকাতো, ফিসফিস করতো, একটা এতিম ছেলে আর আভা কিভাবে সম্ভব। কিছু শিক্ষক পর্যন্ত নানা রকমের প্রশ্ন তুললেন। আভার পরিবার তো আরও কড়া হয়ে ওঠে। একদিন আভার বাবা কলেজে এসে ওকে ডেকে কড়া গলায় বলেন, তুই ওই মাহির নামের ছেলেটার সঙ্গে এত ঘনিষ্ঠ কেন? সে কে? কি আছে তার মধ্যে? আভা তখন শক্ত কণ্ঠে বলে, বাবা, আপনি টাকা দিয়ে সব কিছু মেপে ফেলেন, কিন্তু আমি যেই সম্মান আর শ্রদ্ধা মাহিরের মধ্যে পেয়েছি, সেটা আপনার ধন সম্পদের মাঝে কোথাও নেই। এই জবাব শুনে আমিও অবাক হয়েছিলাম। সেই আভা, যাকে একদিন দেখে ভেবেছিলাম আমি হয়তো ওর আশেপাশে যাওয়ার যোগ্যই নয়, আজ সে আমার জন্য এত বড় কথা বলছে। এরই মাঝে আমার পড়াশোনা আর টিউশন আগের মতোই চলছিল। দেখতে দেখতে আমাদের ইয়ার চেঞ্জের সময় চলে আসে, আর পরীক্ষা শুরু হয়ে যায়। সঙ্গে তখন খুব কমই কথা হতো। আমার তখন মোবাইলও ছিল না যে যোগাযোগ করতাম। কলেজে গেলে তবেই আমাদের কথা হতো। একদিন পরীক্ষা শেষে আমরা আবার সেই পুকুর পাড়ে হাঁটছিলাম। হঠাৎ আভা বলল, মাহির জানো, আমি মাঝে মাঝে ভাবি আমাদের বন্ধুত্ব যদি কখনো হারিয়ে যায়। আমি একটু চুপ করে থাকি, তারপর বলি, হারালে খুব কষ্ট পাবো আভা, কারণ তুমি এখন এমন একটা জায়গা দখল করে আছো আমার জীবনে, যেটা আমি কাউকে দিতে চাই না। আভা এসে বলে, তবে কথা দাও আমরা একে অপরকে হারাবো না, যতদিন পারি বন্ধু হয়ে থাকবো, পাশে থাকবো। আমি চেয়ে দেখি ওর চোখে জল টলমল করছে। নিজের অজান্তেই বলি, কথা দিলাম আভা। আভা তখন শুধু আমার হাত ধরে রাখে, কিচ্ছুটি বলে না। কিন্তু সেই নীরবতা, সেই স্পর্শ সব বলে দেয়। হুট করে সেদিন আভা আমায় প্রপোজ করে বসে।
আভার থেকে এটা আমি কখনোই আশা করিনি। আভাকে যে আমি ভালোবাসিনি এমন না, কিন্তু সেটা ছিল একপাক্ষিক, যা কখনো পূরণ হওয়ার কথা নয়। আভার কথায় আমি সেদিন কোনো জবাব দিতে পারিনি। চুপ করে আমি হোস্টেলে চলে আসি। এরপর বাকি পরীক্ষার সময় আর কখনো তার সঙ্গে কথা বলিনি। কিন্তু শেষ পরীক্ষার দিন আভা এসে আমার সামনে দাঁড়ায়। আমাকে টেনে নিয়ে যায় সেই পুকুর পাড়ে, যেখানে আমাদের অসংখ্য স্মৃতি জমা রয়েছে। হুট করে একটা ছুরি বের করে নিজের হাতে চালিয়ে দেয় আর বলতে থাকে, তুই যদি এখন থেকে আমায় ভালো না বাসিস, তাহলে আমি সুসাইড করব, মনে রাখিস কিন্তু। আভার এই পাগলামি আর রক্তক্ষরণ দেখে সেদিন আমি আর চুপ থাকতে পারিনি। আমি জড়িয়ে পড়ি আভার সঙ্গে এক অনিশ্চিত জীবনের পথে। দেখতে দেখতে আমাদের ভালোবাসা অনেক গভীরে চলে যায়। কিন্তু কলেজের কেউ কখনো জানতে পারেনি এসব। কারণ আভার বাবা যদি কখনো আমাদের সম্পর্কের কথা জানতে পারতেন, আমাকে হয়তো মেরেই ফেলতেন। আমাদের ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষার রেজাল্ট হয়ে যায়। বরাবরের মতো এবারও আমি ফার্স্ট আর আভা হয় সেকেন্ড, যা দেখে আভার পরিবারের সবাই খুব খুশি হয়। ছোট ছোট কিছু মুহূর্ত আর খুনসুটি ভালোবাসায় আমাদের দিনকালগুলো কেটে যাচ্ছিল। দেখতে দেখতে আমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে ফাইনাল পরীক্ষা চলে আসে। আভার সঙ্গে আমার দূরত্ব বাড়তে থাকে, কেউ কারোর সঙ্গে তেমন কথা বলতো না। দুজনে ব্যস্ত হয়ে যায় নিজেদের মধ্যে। পরীক্ষার দিনগুলোতে আভা আর আমি একে অপরের থেকে একটু দূরে থাকলেও আমাদের মধ্যে ভালোবাসা কখনোই কমে যায়নি। পরীক্ষার চাপে কথা কম হতো, কিন্তু একে অপরকে খুঁজে নেওয়ার চেষ্টাই ছিল স্পষ্ট। ফাইনাল পরীক্ষার শেষ দিন কলেজ গেট থেকে বেরোচ্ছি, হঠাৎ পেছন থেকে একজোড়া হাত এসে থেমে যায় আমার কাঁধে। একটু দাঁড়াও, আভার কণ্ঠ। আমি চমকে ফিরে তাকাই। ওর চোখে ক্লান্তি, কিন্তু মুখে এক ধরনের আলো। পরীক্ষা তো শেষ, এবার একটু নিজেদের সময় দেওয়া যাবে না? ও মৃদু হেসে বলল। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করি, মানে? মানে এবার তুমি আমার সঙ্গে কোচিং করবে? আমাদের দুজনেরই স্বপ্ন আছে বড় কিছু করার। আমার তো একা পড়তে ভালো লাগে না, তুমি তো জানো। আর তুমি থাকলে আমার সব সহজ মনে হয়। আভা এমনভাবে বলছিল যেন আজ থেকে শুরু করে দেওয়া যাবে। আমি বললাম, না আভা, এটা সম্ভব নয়। তোমার বাবার মতো আমার টাকা নেই যে কোচিং করব। কোচিং করতে অনেক টাকা লাগে, তাই আমি করব না, তুমি করো। আমি না হয় এমনি চেষ্টা করে দেখব। যদিও আভা চেয়েছিল ওর সাথে কোচিং করি, কিন্তু নিজের আত্মসম্মান বলেও তো কথা না, তাই না করে দিই ওকে। নিজের ভাগ্য না হয় নিজেই গড়ব এবার। পরের সপ্তাহে আভা শহরের নামকরা একটা কোচিং সেন্টারে ভর্তি হয়। কোচিংয়ের ক্লাস শেষে পাশের টঙের দোকানে বসে এক কাপ চা হাতে নোটস, সেই সময়টুকুই যেন আমাদের সবচেয়ে আপন হয়ে উঠল। আভা প্রতিদিন আমাকে নোট দিত, সেগুলোই পড়তাম। আভার বাবা কিছুটা সন্দেহ করলেও আভা কৌশলে বিষয়টা সামলাতো। বলতো, মাহির ভালো স্টুডেন্ট, ওর সঙ্গে পড়লে আমারও রেজাল্ট ভালো হয়। সত্যিই আভার মুখে সেই বিশ্বাসটা আমি স্পষ্ট দেখতে পেতাম। আমরা একসাথে সিলেবাস গুছিয়ে পড়তাম, গ্রুপ স্টাডির নামে অনেক সময় নিজের অনুভূতির কথাও ভাগ করে নিতাম। কখনো কখনো ক্লাস শেষে আভা আমার থেকে পড়া বুঝে নিত। এভাবেই আমাদের সময় এগিয়ে যাচ্ছিল। আর রেজাল্টের সময় ঘনিয়ে এলো। ক্লাসের বন্ধুরা এখন আর তেমন কথা বলতো না। সবাই যে যার মতো কোচিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এরই মাঝে আমাদের এইচএসসির রেজাল্ট আসে। সিলেট বোর্ডে আমি সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হই। আভার রেজাল্টও যথেষ্ট ভালো, গোল্ডেন প্লাস। এতদিন যে স্যার ম্যাডামরা আমাকে নিচু নজরে দেখতেন, তারাও এখন আমাকে নিয়ে গর্ব করা শুরু করেন। সবচেয়ে অবাক করার বিষয়, যখন আভার মা আভাকে নিয়ে আমার সঙ্গে দেখা করতে আসেন, আমি কখনো বিশ্বাসই করতে পারিনি আভা আমাদের বিষয়টা ওর পরিবারে জানাবে। আন্টি অনেক ভালো মানুষ ছিলেন। দেখতে দেখতে আমাদের অ্যাডমিশন শুরু হয়ে যায়, আর আমরা দুজনেই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাই। আভা আর আন্টির সহায়তায় আমি ভর্তি হই সেখানে। এইভাবেই আমাদের সময় এগিয়ে যাচ্ছিল। আর ভালোবাসা গভীর থেকে গভীরে পৌঁছাতো। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার করে থার্ড ইয়ার পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল। বিপত্তি ঘটে যখন হঠাৎ আভার বাবা আবার বিয়ে ঠিক করে ফেলেন তার এক বন্ধুর ছেলের সঙ্গে। ছেলেটা নাকি জার্মানিতে পড়াশোনা করেছে, আর আভার সঙ্গে আগে থেকে বিয়ে ঠিক করা ছিল। 1 মাস পর দেশে এলে তখনই বিয়ে। সেদিন ক্লাস শেষে আমরা এক পার্কে বসেছিলাম। আভা কিছুটা চুপচাপ, অস্বাভাবিক লাগছিল। আমি জিজ্ঞেস করি, আভা সব ঠিক তো? ও মুখ নামিয়ে বলল, মাহির, তোমায় একটা কথা বলার ছিল। অনেক দিন ধরেই ভাবছি বলবো। আমি অবাক হয়ে তাকাই। আভা ধীরে বলে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে আগামী মাসেই। মুহূর্তেই চারপাশ থমকে যায় আমার। যেন কোনো অজানা ভূমিকম্প, ভেতরে ভেতরে ভেঙে পড়ি আমি। মুখে কিচ্ছুটি বলতে পারি না। আমি শুধু কাপা গলায় জিজ্ঞেস করি, তুমি রাজি আভা? ও চোখের পানি লুকিয়ে বলল, আমি চাই না এটা হোক। আমি তোমাকে সত্যি ভালোবাসি মাহির। তুমি কি করবে আমি জানি না, তবে এই বিয়ে আমি করব না।
বাবাকেও কিছু বলতে পারছি না। আমি চাই তোমার সঙ্গে সব ভাগ করে নিতে। সত্যিটা লুকোতে পারতাম না মাহির। এই এক মুহূর্তে আমার হাজার স্বপ্ন, সমস্ত বিশ্বাস, ভালোবাসা সব ধুলো হয়ে গেল। এখন কি করব কিছুই মাথায় আসছিল না। সেদিনের মতো আভাকে বাসায় পাঠিয়ে দিয়ে আমি চলে আসি আর ভাবতে থাকি কি করব। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, যাই হোক আভাকে আমার চাই চাই। ওকে হারাতে পারবো না। ছোট্ট একটা টেক্সট পাঠিয়ে দিলাম, কাল চলে এসো, আমরা বিয়ে করব। আভার কোনো রেসপন্স না পেয়ে আমার চিন্তা আরও বেড়ে গেল। আভা কি সত্যি কাল আসবে, নাকি আমার ভালোবাসা ভুল ছিল? আমার সব আশঙ্কাকে ভুল প্রমাণ করে পরের দিন আভা আর আন্টি এসে হাজির হন। আন্টি নিজে থেকেই আমাদের বিয়ে দিয়ে দেন। সত্যি এমন মা সবাই পায় না, আর আমি তো মাই পাইনি। আন্টির দেওয়া কিছু টাকা আর নিজের টিউশনির টাকায় ছোট্ট একটা বাসা নেই। এখন তো আর আভাকে রেখে হলে থাকতে পারি না। শুরু হয় আমাদের নতুন জীবনের অধ্যায়। সকল বাধা, প্রতিবন্ধকতা, কান্না, বিশ্বাসঘাতকতা পেরিয়ে শেষ পর্যন্ত আজ আভা আমার স্ত্রী। আজ আমাদের বাসর রাত। ঘরে ঢুকে দেখি আভা লাল শাড়িতে মাথা নিচু করে বসে আছে। বুকের ভেতরে যেন ঢাক বাজছে আমার। এতদিন যাকে দূর থেকে ভালোবেসেছি, আজ সে এতটা কাছাকাছি, এতটা নিজের। আমি ধীরে ধীরে কাছে গিয়ে বসি। কিছুক্ষণ চুপচাপ নীরবতা ঘিরে রাখে আমাদের। তারপর বলি, আভা, আজকের এই রাত শুধু শরীরের কাছে আসার জন্য নয়। আমি চাই আমার হৃদয়ের কাছেও একে অপরকে জাগিয়ে তুলি। যদি কখনো তোমার মনে কষ্ট থাকে, ভয় থাকে, তুমি আমায় বলতে পারো। আমি জোর করে কিচ্ছুটি চাই না, শুধু চাই তুমি আমার পাশে থাকো, তোমার মতো করে। আভা ধীরে ধীরে মাথা তোলে, চোখে জল টলমল করছে। তুমি জানো মাহির, এই রাত আমি বহুবার কল্পনা করেছিলাম, কিন্তু ভাবিনি এমনভাবে তোমার সঙ্গে বসবো, এমন একটা জীবন শুরু করব। আমি ওর হাত ধরতে গেলে সে ধীরে আমার হাতটা আমার দিকে বাড়িয়ে দেয়। সেই স্পর্শে যতটা না জড়তা, তার চেয়েও ছিল বেশি ভালোবাসা। আমি বুঝি আজ থেকে আমার আর আভার পথ সত্যিই এক হয়ে গেছে। রাতটা কাটে গল্পে, হাসিতে, কখনো নীরবতায়, কখনো একে অপরের চোখে হারিয়ে গিয়ে শরীরের চেয়েও বেশি ছিল আত্মার টান। দুজনের নতুন জীবনের প্রথম পদক্ষেপ। ভালোবাসার খুনসুটির মধ্য দিয়ে আমাদের দিন কাটতে থাকে। কিন্তু কথায় আছে না, সুখ বেশি দিন থাকে না। আমাদের ক্ষেত্রেও তাই হয়। আভার বাবা তখন ব্যবসার কাজে সিলেটের বাইরে ছিলেন। আর ঠিক সেই সময়ই আমাদের বিয়েটা হয়। তিনি ফিরে এসে রাগারাগি শুরু করেন। শেষ পর্যন্ত মেয়ে আর স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আমাদেরকে মেনে নিলেও তার মনে ছিল অন্য কিছু, যা আমি বুঝতে পারি 1 মাস পরে। আভার জন্মদিনে যখন ওদের বাসায় যাই, তখনই আমার জীবনের ভয়ঙ্কর এক কালো অধ্যায় শুরু হয়। বর্তমান 6 মাসের সাজা শেষে যখন জেল থেকে বের হই, তখন বিকেল। জেল থেকে বের হয়ে আভার বাসার সামনে যাই তাকে এক নজর দেখবার জন্য। কিন্তু এমন কিছু যে দেখতে হবে তা কখনো কল্পনাও করিনি। আমার ভালোবাসা, আমার বেঁচে থাকার অবলম্বন আভা, যে বলেছিল আমার জন্য জীবন পর্যন্ত দিয়ে দেবে, সে কি না। আভাদের বাসার গেটের সামনে আসতেই আমার পৃথিবীটা থমকে যায়। সারা বাড়ি সাজানো হয়েছে রঙিন সাজে, যেন রাতের সব অন্ধকার দূর হয়ে আলোর খেলা চলছে। সব অন্ধকার দূর হয়ে আলোর খেলা চলছে। একটু এগিয়ে যেতেই সব কিছু পরিষ্কার হতে লাগলো দিনের আলোর মতো। আজ আমার আভার বিয়ে, ঠিক আমার নয়, এখন তো সে অন্য কারো রঙের ছোঁয়া। আমি দাঁড়িয়েছিলাম বিয়েবাড়ির সামনে, চোখ দিয়ে টুপটাপ করে জল গড়িয়ে পড়ছে। ছেলেদের নাকি সহজে কাঁদতে নেই, কিন্তু আমার আকাশে আজ যে মেঘ জমেছে, সেই ভালোবাসার মেঘ ঝরে পড়ছে বৃষ্টি রূপে। আমার এই কান্না আজ আভার হৃদয়ে পৌঁছাবে না। আজ আমার আভাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। লাল শাড়িতে তাকে একদম লাল পরীর মতো লাগছে। দূর থেকে দেখছি শুধু আমার পরীটাকে, যেমন দেখেছিলাম বাসর রাতে, নীল শাড়িতে এক নীল পরীকে। আভার সাথে 1 মাসের সংসার ছিল আমার। ভালোবেসে যাকে বিয়ে করেছিলাম, আজ মনে হচ্ছে তা ছিল বড়লোক বাবার মেয়ের ক্ষণিকের মোহ আর আবেগের সংসার। সামান্য কিছু টাকা চুরির অপবাদে আজ আমাদের মাঝে এক আকাশ দূরত্ব। কিরে এতিমের বাচ্চা, এখানে দাঁড়িয়ে সাবেক বউয়ের বিয়ে দেখতে এসেছিস, নাকি নতুন কোনো মতলব? রাকিব, তোদের মতো চোরদের তো সবসময় মতলব থাকে। চুপচাপ চলে যাবি, না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? নাকি আভার হাতে সোহাগ খেতে চাস? এই বলে আভাকে ডাকতে থাকে রাকিব। আভাকে দেখে আমি এগিয়ে গিয়ে ওর হাত ধরে ফেলি। প্লিজ আভা, এমনটা করো না। বিশ্বাস করো, আমি এমন কিচ্ছু করিনি। টাকাগুলো আমার টিউশনির জমানো টাকা ছিল। আভা আমার কথা বিশ্বাস করেনি। সবার মতো সেও দূরে সরে গেল। আভার পায়ে পর্যন্ত ধরেছিলাম যাতে সেই বিয়েটা না করে। তার বিনিময়ে আমি পেয়েছিলাম লাথি আর রাকিবের হাতের মার। আর আভা বলেছিল, তোর মতো ছোটলোক লোভী কাউকে বিয়ে করাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করব রাকিবকেই বিয়ে করে। কুকুরের মতো করে আমাকে বের করে দিয়েছিল আভার বাবা।
সেদিন আমি কিচ্ছু বলতে পারিনি, তবে একটা শপথ করেছিলাম, এই অপবাদের বদলা একদিন নেব, খুব ভয়ঙ্করভাবেই নেব। সেদিন শেষবারের মতো আভাকে এক নজর দেখে চলে আসি সেখান থেকে। উদ্দেশ্য এই শহর ছেড়ে বহু দূরে চলে যাওয়া। রাতের ট্রেনে রওনা দিলাম ঢাকার দিকে। সারা দিনের ক্লান্তি আর মানসিকভাবে একদম ভেঙে পড়েছিলাম। ট্রেনে উঠে ফাঁকা সিট পেয়ে বসে পড়ি। নিঃশব্দে চোখের জল গড়িয়ে পড়ছিল চোখ থেকে। ট্রেনের চাকার শব্দ যেন বুকের ভেতরে বাজতে থাকে, যন্ত্রণার অভিমানের সুর মিশে যাচ্ছিল। জানালার বাইরে অন্ধকারের দৃশ্যর মধ্যে আমি যেন নিজের ভবিষ্যৎ খুঁজছিলাম। সামনে কিছুই নেই, একদম শূন্য। শুধু অপমান, অপবাদ আর এক বুক কষ্ট নিয়েই শহর ছাড়ছি। পাশের সিটে মেয়েটা চুপচাপ বসে আছে। ওর মুখে কোনো কৌতূহল নেই, বরং একটা আশ্চর্য রকমের শান্তি, যেন আমার ব্যথার সাথে ওর কোনো অদৃশ্য যোগ আছে। আপনার নাম কি? মেয়েটা জিজ্ঞেস করলো নরম কণ্ঠে। মাহির, আমি মুখ ফিরিয়ে বললাম। আমি নুজহাত তাবাস্সুম মাহি, সংক্ষেপে মাহি। আমি মাথা নেড়ে সাড়া দিলাম, কিন্তু কোনো কথা বাড়ালাম না। দেখেছেন আমার আর আপনার নামের মধ্যে কতটা মিল? আচ্ছা ভাইয়া, আপনি এত চুপচাপ কেন? কিছু হয়েছে কি? আমাকে বলতে পারেন ইচ্ছে হলে। এতক্ষণ চুপচাপ থাকলেও এখন কেন জানি মেয়েটাকে বলতে ইচ্ছে করছিল আমার বিভীষিকাময় কষ্টগুলো। মনে হচ্ছিল এই মেয়েটা আমার খুব কাছের কেউ, যার সাথে কথা বললে হৃদয়ে প্রশান্তি আসে। এক এক করে আমাদের বিয়ে আর আমাকে দেওয়া মিথ্যে অপবাদের কথা মাহিকে জানালাম। সব শুনে মেয়েটার চোখেও জল চলে এলো। শুনুন ভাইয়া, কিছু কথা বলি। কখনো কখনো জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশের সব বিশ্বাস, ভালোবাসা আর মানুষ আমাদের ছেড়ে চলে যায়। তখন মনে হয় আমরা একা, অথচ এই একাকিত্বই আসলে আমাদের সবচেয়ে বড় শিক্ষক, যেখান থেকে উঠে আসে নতুন আমি। বিশ্বাস করুন, আপনি একা নন। মেয়েটার প্রতিটি শব্দ যেন আমার বুকের গভীরে গিয়ে আঘাত করলো। চোখের কোণে জমে থাকা কান্না এবার আর আটকে রাখতে পারলাম না। নিজের অজান্তেই বলে ফেললাম, তুমি জানো না কতটা কষ্ট হয় যখন তুমি কাউকে ভালোবেসে নিজের সর্বস্ব দিয়ে দাও, আর শেষে শুধু অপমান আর অবিশ্বাস পাও। মাহি দীর্ঘশ্বাস ফেলে বলল, জীবনে কখন, কোথায়, কিভাবে আমাদের পরীক্ষা নেওয়া হয় তা বলা যায় না। হয়তো এটাও হয়েছে আপনার ভালোর জন্যই ভাইয়া। আমরা একসাথে ট্রেনের জানালার বাইরে তাকিয়ে থাকলাম। দুইজন অপরিচিত মানুষ, যারা একে অপরের নাম জানার আগ পর্যন্ত অচেনা ছিলাম, আর এখন কত আপন মনে হচ্ছে। ঢাকায় নামার সময় মাহি বলল, আপনি কোথায় যাবেন জানি না, একটা হোস্টেল খুঁজে থাকবো, চাকরির চেষ্টা করব, আবার জীবনটাকে গুছিয়ে নেব। মাহি একটু থেমে বলল, আপনি চাইলে আমাদের অফিসে জয়েন করতে পারেন। আমার তো বাবা নেই আর আম্মুও অসুস্থ, তাই অফিসের দেখাশোনাটা আমাকেই করতে হয়। সিলেটে গিয়েছিলাম অফিসের কাজে আর একজনকে খুঁজতে, কিন্তু যে হারিয়ে যায় তাকে কি আর সহজে পাওয়া যায়? মাহির কথায় আমি আর না করতে পারলাম না। এই অচেনা শহরে চাকরি পাওয়া সত্যি সোনার হরিণ পাওয়ার মতো, আর আমার মতো একজন অনার্স শেষ করা বেকারের জন্য তো আরও অসম্ভব ব্যাপার। কিন্তু আমার তো কোনো অভিজ্ঞতা নেই, আর কি কাজ করব সেটাও জানি না। আপনাকে টেনশন করতে হবে না ভাইয়া, আপাতত জয়েন হয়ে যান, তারপর আস্তে আস্তে সব শিখে যাবেন। আমি প্রথমবার ওর চোখের দিকে তাকালাম। এমন নিষ্পাপ, কষ্টে পড়া চোখ, অথচ এক অদ্ভুত দৃঢ়তায় ভরপুর। আচ্ছা, আমি ভাববো, বলেই মাথা নোয়ালাম। নীলা চলে গেল। আমি একা রেল স্টেশনের এক কোণায় দাঁড়িয়ে ভাবছিলাম, সত্যি কি আমি আবার শুরু করতে পারবো? আবার বিশ্বাস করতে পারবো কাউকে? পকেট থেকে মোবাইলটা বের করে আভার নম্বর দেখি, অনেকক্ষণ তাকিয়ে থাকি, তারপর মোবাইলটা বন্ধ করে ফেলি। মাহির ভরসায় এক নতুন জীবনের শুরুর অপেক্ষা। সিলেট থেকে আসতে আসতে তখন দুপুর প্রায় 12টা বেজে গেছে, তাই মাহির সাথেই একটা হোটেলে থেকে খেয়ে নিলাম। আর তার ফোন নাম্বার নিয়ে চলে আসতে যাব, তখন মাহি বলে উঠল, আপনি থাকবেন কোথায়? মেস বা হোস্টেল ম্যানেজ করে নেব কোনো একটা। কিন্তু ভাইয়া, ঢাকা শহরে হুটহাট মেস বা হোস্টেল পাওয়া এত সহজ ব্যাপার না, বুঝলেন? আপনি বরং আমার সাথেই চলুন, মেস পাওয়ার আগ পর্যন্ত আমাদের বাসায় থাকবেন কেমন? আমি খানিকটা দ্বিধায় পড়ে যাই। একটা অচেনা মেয়ের বাসায় গিয়ে ওঠা, সমাজের চোখ রাঙানি, অজানা মানুষের তীক্ষ্ণ মন্তব্য, কিংবা মাহির পরিবারের অস্বস্তি, সব কিছু একসাথে মাথায় ঘুরপাক খেতে থাকে। তবে মাহির চোখে যে স্নিগ্ধ নির্ভরতার ছায়া, তাতে আমার শঙ্কাগুলো একটুখানি হলেও ফিকে হয়ে যায়। তোমার বাসায় গেলে কেউ কিছু বলবে না তো? মাহি হেসে বলে, আমাদের বাসায় শুধু আমি আর আমার অসুস্থ মা, কেউ কিছু বলার নেই। বরং আপনি না গেলে আম্মু চিন্তা করবে আমি একা একটা ছেলেকে বাইরে ছেড়ে আসছি। অদ্ভুত মায়ে বাধা পড়ে গেলাম আমি। হয়তো খুব বেশি একা হয়ে পড়েছিলাম, তাই এই সামান্য অনুভূতি যেন বাঁচিয়ে দিল আমায়।